হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্পের নাম হলো দি হাইওয়ে। গল্পের পাঠে সৃজয়ী। আশা করব আপনাদের সকলের গল্পটি ভালো লাগবে। আজ সকাল থেকেই অর্ক পিকনিকে যাবার জেদ ধরেছে। নন্দিনী অর্ককে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু অর্ক কিছুতেই রাজি নয়। পাশের ঘরে সোফাতে বসে সৈকত সকালে নিউজ পেপারটা পড়ছিল। অর্ক যখন বুঝতে পারলো মায়ের কাছে ওর জেদ পূরণ হবে না, তখন অর্ক পাশের ঘরে থাকা ওর বাবা অর্থাৎ সৈকতকে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো। সৈকত অর্ককে জিজ্ঞেস করলো, কি ব্যাপার অর্ক? আজ আমাকে পিকনিকে নিয়ে যেতে হবে। না অর্ক, আজ একেবারেই সম্ভব নয়। আজ আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আজ হবে না। আমরা নয় অন্য কোনো দিন যাব। না, আমাকে আজকেই পিকনিকে নিয়ে যেতে হবে। না অর্ক, প্লিজ তুই বোঝার চেষ্টা কর। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই রাজি নয়। আজ ওকে পিকনিকে নিয়ে যেতেই হবে। তোমার ছেলে তোমার মতোই জেদি। এখন নাও, তোমার ছেলেকে তুমিই সামলাও। এই বলে নন্দিনী চলে গেল। সৈকত অর্ককে বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু অবশেষে অর্কর জেদের কাছে সৈকতকে হার স্বীকার করতেই হলো। তারপর আর কি, সৈকতকে বাধ্য হয়ে সেই দিনের অফিসের মিটিংটা বাতিল করলো এবং আশেপাশের পিকনিক স্পটের ওদের তিনজনের জন্য বুকিং করলো। ব্যাস, এরপর ওরা তিনজনে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সারাটা দিন কখন যে কেটে গিয়ে সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়েছে ওরা তিনজনে একেবারেই বুঝতে পারেনি। যখন ঘড়িতে সন্ধে 6টা বাজে, সৈকত নন্দিনী আর অর্কের উদ্দেশ্যে বলল, এবার আমাদের যেতে হবে। নন্দিনী সৈকতের কথায় ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে গাড়ির ডিগিতে রেখে দিল। এরপর ওরা তিনজনে গাড়িতে গিয়ে বসল। সৈকত আর একটু সময় নষ্ট না করে গাড়িটা স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে ছুটিয়ে দিল। খানিকটা দূর যাওয়ার পর সৈকতকে গাড়ি থামাতে হলো। সামনের হাইওয়েটা বেশ জমজমাট। সৈকত দেখল সামনের হাইওয়েতে একের পর এক গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে। সৈকত সকলের মতো ওর গাড়িটাকে রাস্তার এক ধারে দাঁড় করালো এবং পথ চলতি একটা মানুষকে সৈকত জিজ্ঞেস করল, আচ্ছা মশাই, বলছি আপনি কি বলতে পারবেন সামনের হাইওয়েতে কিসের জন্য এত জ্যামজট? পথ চলতি লোকটা ওদের তিনজনের গাড়ির দিকে একবার তাকালো এবং তারপর বলল, সামনের রাস্তার মোড়ে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং ওরা তদন্ত শুরু করেছে। পুলিশের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত ওদের তদন্ত সম্পূর্ণ হবে ততক্ষণ কোনো গাড়িকেই যেতে দেবে না, যার জন্যই এত জ্যামজট। লোকটার কথা শুনে সৈকত আর নন্দিনী একে অপরের মুখের দিকে তাকালো। তারপর সৈকত লোকটাকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লোকটা একটু একটু মুচকি হেসে সামনে রাস্তার ভিড়ে মিলিয়ে গেল। গাড়িতে বসে থাকতে থাকতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। জমজমাট আগের তুলনায় অনেকটাই বেড়েছে। সৈকত ভাবছিল কি করা যায়, তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো। সৈকত তাড়াতাড়ি পকেট থেকে ওর ফোনটা বার করলো এবং ফোনের ম্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে বাড়ি যাওয়ার জন্য অন্য রাস্তা খুঁজতে লাগলো। ম্যাপটাকে মনোযোগ সহকারে দেখতে দেখতে সৈকত একটা হাইওয়ে দেখতে পেল। ম্যাপটাকে জুম করে করে সৈকত আরও ভালো করে দেখার চেষ্টা করলো, কিন্তু ম্যাপে ওই হাইওয়ে সম্পর্কে কোনো তথ্যই খুঁজে পেল না।
সৈকতের মনে হলো এই হাইওয়েটা হয়তো সবে নতুন তৈরি হয়েছে, যার জন্যই হয়তো ম্যাপে ওর সম্পর্কে কোনো তথ্যই আপলোড করা নেই। যাই হোক, সৈকত ম্যাপের দেখানো পথ অনুসরণ করে চলতে লাগলো। সৈকত গাড়িতে স্টার্ট দিল, তারপর গাড়িটাকে ব্যাক গিয়ারে দিয়ে বেশ খানিকটা পিছনে নিয়ে গিয়ে তারপর গাড়িটাকে ডান দিক ঘুরিয়ে দিয়ে সোজা চলতে লাগলো। নন্দিনী সৈকতকে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? জবাবে সৈকত বলল, ম্যাপে বাড়ি যাওয়ার জন্য একটা অন্য হাইওয়ে দেখতে পেয়েছি, আমরা সেখানেই যাচ্ছি। এখান থেকে মাত্র 1 ঘন্টারই পথ। ওরা তিনজন সেই হাইওয়ের কাছে পৌঁছালো। তখন ঘড়িতে রাত 9টা বাজে। হাইওয়ের ধারে মুখোমুখি করে একটা বোর্ডে বড় বড় লাল কালি দিয়ে পরিষ্কার বাংলায় লেখা আছে একটা সতর্কবাণী। নন্দিনী আর সৈকত সে সতর্কবাণীটা পড়ল। তাতে লেখা আছে, রাত্রেবেলা এই হাইওয়ে মানুষের জন্য একেবারেই নিরাপদ নয়। সতর্কবাণীটা পড়ার পর থেকে নন্দিনীর কেমন যেন ভয় করতে লাগলো। নন্দিনীর মনে হলো যেন কোনো বড় অঘটন ঘটতে চলেছে। নন্দিনী সৈকতকে এই হাইওয়ে দিয়ে যেতে বারণ করলো, কিন্তু সৈকত ওই সতর্কবাণীকে উপেক্ষা করে গাড়ি ছুটিয়ে দিল। ওরা শহরে জমজমাট থেকে অনেক দূরেই চলে এসেছে। সৈকত লক্ষ্য করল আশেপাশের পরিবেশ কেমন যেন শান্ত আর নিস্তব্ধ। হাইওয়ের দুপাশে বড় বড় গাছ, প্রতিটা গাছের পাতায় জোনাকির আলো ঝিলমিল করছে। কেবলমাত্রই ওদের গাড়িটাই এই শান্ত আর নিস্তব্ধ পরিবেশের ভেদ করে সামনের দিকে ছুটে চলেছে। বেশ কিছুক্ষণ দূর যাওয়ার পর হঠাৎ গাড়িটা ওদের তিনজনকে বার তিনেক ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। সৈকত গাড়িতে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত যখন গাড়িটা স্টার্ট হলো না, তখন সৈকত নিজেই বাইরে বেরিয়ে দেখল গাড়িটা কী জন্যে বন্ধ হয়েছে। সৈকত দেখল গাড়ির পিছনে 2টি চাকা পাংচার হয়ে গিয়েছে। সৈকত গাড়ির মেকানিককে ফোন করলো, কিন্তু ফোন লাগলো না। ফোন লাগবে কি করে যখন সৈকতের ফোনে নেটওয়ার্কই ছিল না? সৈকত নন্দিনীকে জিজ্ঞেস করলো, তোমার ফোনে নেটওয়ার্ক আছে? নন্দিনী ফোনটাকে অন করে দেখল, তারপর বলল, না, আমার ফোনেও নেটওয়ার্ক নেই। সৈকত আশপাশটা খুব ভালো করে দেখল। দূর দূর পর্যন্ত কাউকে দেখতে পেল না। যেদিকেই চোখ যায় সেই দিকেই ঘুটঘুটে অন্ধকার। অগত্যায় সৈকত গাড়িতে গিয়ে বসলো এবং এই হাইওয়ে দিয়ে অন্য গাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। নন্দিনী একটু রেগে মেগে সৈকতকে বলল, আমি তোমাকে এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করতে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথায় কানই দিলে না। সৈকত বলল, রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। সৈকত যখন দেখলো এই হাইওয়ে দিয়ে অন্য কোনো গাড়ি এলো না, তখন সৈকত নিজেই গাড়ি থেকে বেরিয়ে পড়ল। নন্দিনী বলল, তুমি কোথায় যাচ্ছ? সৈকত বলল, দেখি আশেপাশে কাউকে দেখতে পাই, তাহলে তাকে আমাদের সাহায্যের জন্য অনুরোধ করব। নন্দিনী সৈকতের হাত ধরে বলল, একা যেও না প্লিজ, আমরা তিনজনে আজকের রাতটা ঠিক ম্যানেজ করে নেব। সৈকত বলল, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না।
এই বলে সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সৈকত সেই অন্ধকারের মধ্যে দিয়ে যেন মিলিয়ে গেল। প্রায় ঘন্টা দুয়েক সময় অতিক্রম হয়ে যাবার পর যখন সৈকত ফিরে এলো না, তখন নন্দিনীকে একটা চাপা অস্বস্তি ধীরে ধীরে জড়িয়ে ধরতে শুরু করলো। নন্দিনীর বারবার মনে হতে লাগলো একটা অজানা ভয় যেন ওকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে। নন্দিনী গাড়ির জানলা দিয়ে একবার বাইরের দিকে তাকালো। চারিদিক ঘুটঘুটে ঘোর অন্ধকার, পাশের রাস্তা পুরো শুনশান, কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। আর ওদের গাড়িটা এই শুনশান রাস্তার পুরো মাঝখানে দাঁড়িয়ে আছে। নন্দিনীর বেশ ভয় লাগছিল। নন্দিনী কী করবে ভেবে পাচ্ছিল না, তাই ও সৈকতকে ফোন করলো। কিন্তু সৈকতের ফোনটা যখন বারবার বেজে কেটে যাচ্ছিল, তখন সৈকতের জন্য নন্দিনীর বেশ চিন্তা হতে লাগলো। এমন পরিস্থিতিতে কী করা যায় নন্দিনী ভাবছিল। আর ঠিক এমন সময় একটা শব্দ নন্দিনী চমকে উঠল। শব্দটা এসেছে গাড়ির ছাদ থেকে। উপর থেকে কোনো বাইরের জিনিস পড়ার আওয়াজ। প্রথমে নন্দিনীর মনে হলো হয়তো কোনো রাতচরা পাখি গাছের ডালে মারামারি করতে করতে ওদের গাড়ির ছাদে এসে পড়েছে। কিন্তু না, নন্দিনীর ধারণা একেবারেই ভুল। ধীরে ধীরে শব্দটা নন্দিনীর কেমন যেন অদ্ভুত রকমের লাগলো। নন্দিনীর মনে হলো যেন কোনো হিংস্র জন্তু তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং ওদের দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। সময় যতই এগোতে লাগলো ততই যেন শব্দটা ক্রমশ বেড়েই চলল। নন্দিনী অর্ককে বুকে জড়িয়ে নিয়ে গাড়ির পিছনের সিটে গুটিসুটি মেরে বসে পড়ল। পুরো গাড়িটা যেন শিকার আর শিকারীর লড়াই থরথর করে কাঁপতে লাগলো। এই রকম ভয়ানক তাণ্ডব বেশ খানিকক্ষণ চলল। নন্দিনী আর অর্ক ভয়ে আড়ষ্ট তখনও কাটেনি। নন্দিনী আর অর্ক তখনও আগের মতোই গাড়ির পিছনের সিটে জড়সড় হয়ে বসেছিল। নন্দিনীর ভয় একটু কাটে। ওর মনে হলো ওর বাঁ কাঁধের উপর কি যেন একটা তরল বস্তু ফোঁটা ফোঁটা পড়ছে। নন্দিনী ওর কাঁধে হাত দিল। নন্দিনী ওর হাতটা যখন চোখের সামনে নিয়ে এলো, তখন ওর বুকটা যেন ধড়াস করে উঠল। নন্দিনী দেখল ওর হাতে রক্ত লেগে রয়েছে, একেবারে টাটকা রক্ত। নন্দিনীর হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নন্দিনীর উপরের দিকে তাকিয়ে দেখল খানিকক্ষণ আগে ঘটে যাওয়া সেই ভয়ানক তাণ্ডবে ওদের গাড়ির ছাদ বিভিন্ন জায়গায় ফুটো হয়ে গিয়েছে। আর সেই ফুটো দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত নন্দিনীর কাঁধে এসে পড়েছে। এই সব দেখার পর নন্দিনী আর এক মুহূর্ত গাড়িতে থাকতে পারল না। নন্দিনী আর অর্ক গাড়ি থেকে বেরিয়ে পড়ে সামনের রাস্তা দিয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে নন্দিনী আর অর্ক বেশ খানিকটা দূর চলে এলো। অর্ক আর নন্দিনী দুজনেই হাঁপাতে হাঁপাতে রাস্তার উপরে বসে পড়ল। এমন সময় খানিকটা দূর থেকে নন্দিনী পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শুনতে পেল। নন্দিনী আর অর্ক কোনো রকমে ছুটে গিয়ে পুলিশের গাড়ির সামনে দুহাত তুলে ইশারা করতে লাগলো। দূর থেকে পুলিশ ইন্সপেক্টর নন্দিনী আর অর্ককে দেখতে পেয়ে কনস্টেবলকে গাড়ি থামানোর জন্য নির্দেশ দিল। নন্দিনী আর অর্কর থেকে বেশ কয়েক হাত দূরে পুলিশের গাড়িটা থামলো। গাড়ি থেকে নেমে পুলিশ ইন্সপেক্টর নন্দিনী আর অর্কের দিকে এগিয়ে আসতে লাগলো। পুলিশ ইন্সপেক্টর নন্দিনীকে নিজের পরিচয় দিল, বলল,
আমি লোকাল থানার সাব ইন্সপেক্টর নিহার ঘোষ। আর আপনি এত রাত্রে এই শুনশান হাইওয়েতে কী করছেন? নিহার ঘোষকে দেখতে পেয়ে নন্দিনী যেন একটু ভরসা পেল। তারপর নন্দিনী ওর সঙ্গে একটু আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো পুলিশ ইন্সপেক্টরকে বলতে লাগলো। নন্দিনী লক্ষ্য করলো ওর মুখ থেকে কথাগুলো শোনার পর নিহার ঘোষের মুখে কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। নিহার ঘোষ একটু গম্ভীর গলায় বলল, আপনাদের এই হাইওয়ে দিয়ে একেবারেই ড্রাইভ করা উচিত হয়নি, বিশেষত রাত্রিবেলায় তো একেবারেই নয়। রাত্রিবেলা এই হাইওয়ে একেবারেই সুরক্ষিত নয়। নন্দিনী নিহার ঘোষকে জিজ্ঞেস করলো, আপনি কি বলতে চাইছেন? ঠিক বুঝতে পারলাম না। এই হাইওয়ে কেন সুরক্ষিত নয়? নিহার ঘোষ বলল, গত কয়েক মাস ধরেই এই হাইওয়েতে রহস্যজনকভাবে অনেক মানুষ খুন হয়েছে এবং অনেক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট মনে করেছিল এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, যাদের প্রাথমিক মোটিভ ছিল একটাই, এই হাইওয়ে দিয়ে যাতায়াতকারী সমস্ত মানুষকে খুন করা এবং খুন করার পর তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেওয়া। এই সিরিয়াল কিলারকে ধরার জন্য প্রতিটা লাইট পোস্টে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখন এই হাইওয়েতে হত্যালীলা চলতো তখন সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং ফ্রিজ হয়ে যেত। হত্যালীলা চলাকালীন কোনো কিছুই রেকর্ড হতো না। এইরকম ঘটনা দেখে আমরা সকলেই হতবাক হয়ে গেছিলাম। আশেপাশের স্থানীয় লোকজনের বিশ্বাস এই সমস্ত খুনের পেছনে এক ভয়ানক দানবের হাত। তবে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এইসব কাজগুপি কথায় কখনোই বিশ্বাস করেনি, আর এটাই ছিল আমাদের সবথেকে বড় ভুল। তা যাই হোক, একদিন আমরা 6 জন কনস্টেবলকে সারা রাত এই হাইওয়েতে টহল দেওয়ার নির্দেশ দিলাম। প্রথম সব ঠিকঠাকই চলছিল, তারপর হঠাৎই কেমন যেন সব বদলে যেতে শুরু করলো। ধীরে ধীরে ওই 6 জন কনস্টেবলদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হতে লাগলো। আমরা ওদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। পরের দিন সকালে আমরা অনেক পুলিশ ফোর্স নিয়ে ওদের খোঁজার জন্য গেলাম। অনেক খোঁজাখুঁজি করার পর এই হাইওয়ের পাশের জঙ্গলে ওদের প্রত্যেকের ছিন্ন বিচ্ছিন্ন লাশগুলো পেলাম। পরে থানায় ফিরে এসে আগের দিনের রাতে সিসিটিভি ক্যামেরার রেকর্ডিংয়ের ক্লিপগুলো নিয়ে নাড়াচাড়া করছিলাম। এমন সময় একটা ক্লিপে আমার চোখটা আটকে গেল। আমি দেখলাম এক বিশাল আকার দানব 6 জন কনস্টেবলকে। আমি বেশ খানিকক্ষণ হতবাক হয়ে বসে রইলাম। তারপর সবাইকে এই ক্লিপটা দেখালাম। সকলেই এই ক্লিপটা দেখে হতবাক। সকলের মুখেই একটাই প্রশ্ন, এটা কি করে সম্ভব? এই ঘটনার পর থেকেই আমরা এই হাইওয়েটা সাধারণ মানুষদের জন্য বন্ধ করে দিয়েছি, আর এই হাইওয়েতে পরিবেশ করার মুখে আমরা একটা সতর্কবাণী দিয়ে দিয়েছি। আপনি লক্ষ্য করেননি? নন্দিনী বলল। হ্যাঁ, লক্ষ্য করেছিলাম। নিহার ঘোষ বলল। তা সত্ত্বেও আপনি? নন্দিনী বলল, আমি আমার হাজবেন্ডকে বারণ করেছিলাম এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করতে, কিন্তু ও আমার কোনো কথা না শুনেই ওই সাবধানতা বাণীকে উপেক্ষা করে এই হাইওয়েটা ড্রাইভ করছিল। নিহার ঘোষ নন্দিনীকে জিজ্ঞেস করল। আপনার হাজব্যান্ড কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। নন্দিনী বলল, আসলে আমরা যখন এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করছিলাম তখন হঠাৎই আমাদের গাড়ি খারাপ হয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন হাইওয়ে দিয়ে অন্য কোনো গাড়ির দেখা পাওয়া গেল না, তখন আমার হাজবেন্ড বাধ্য হয়ে আশেপাশের লোকজনের থেকে সাহায্যের জন্য বেরিয়ে পড়ে। ও মাই গড! আপনি আপনার হাজব্যান্ডকে এত রাতে একা একা বাইরে যেতে দিয়েছেন কেন? রাত্রিবেলা এই হাইওয়েটা একেবারেই সুরক্ষিত নয়। নন্দিনী ভয় ভয় বলল, আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। নিহার ঘোষ অর্কের দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করল। ওকে তো ঠিক চিনতে পারলাম না। নন্দিনী বলল, ও আমার ছেলে অর্ক। নিহার ঘোষ বলল, ও
নিহার ঘোষ আশেপাশে তাকালো এবং তারপর জিজ্ঞেস করলো, আপনার গাড়িটা কোথায়? নন্দিনী সামনের ফাঁকা রাস্তার দিকে আঙুল দিয়ে দেখালো। নিহার ঘোষ বলল, ওকে, আপনি আমাদের সাথে গাড়িতে চলুন। নন্দিনী আর একটু দেরি না করে পুলিশের গাড়িতে উঠে পড়ল। মিনিট 5 মধ্যে পুলিশের গাড়ি ওদের গাড়ির থেকে কয়েক হাত দূরে এসে থামল। নন্দিনী গাড়ির থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু নিহার ঘোষ নন্দিনীকে বাইরে বেরোতে বারণ করল। নিহার ঘোষ বলল, আপনি এই গাড়িতেই থাকুন, আমরা দেখে আসছি, দরকার পড়লে আপনাকে ডেকে নেব। নিহার ঘোষের কথা মতো নন্দিনী আর অর্ক পুলিশের গাড়িতে বসে রইল। নিহার ঘোষ আর কনস্টেবল ওরা দুজনে গাড়ি থেকে নামলো। নিহার ঘোষ দেখল রাস্তার স্ট্রিট লাইটটা মাঝে মাঝে জ্বলছে আর নিচ্ছে। নিহার ঘোষ আর কনস্টেবল ওরা দুজনে গাড়ি থেকে নামলো। নিহার ঘোষ দেখল রাস্তার স্ট্রিট লাইটটা মাঝে মাঝে জ্বলছে আর নিচ্ছে। নিহার ঘোষ প্যান্টের পকেটে রাখা টর্চ লাইটটা জ্বালিয়ে ধীরে ধীরে গাড়িটার দিকে এগিয়ে গেল আর কনস্টেবলকে আশেপাশেটা ভালো করে তল্লাশি নিতে বলল। কনস্টেবল পকেটের রাখা টর্চটাকে জ্বালিয়ে এদিক ওদিক তল্লাশি চালাতে লাগলো। খুঁজতে খুঁজতে কনস্টেবল আশেপাশের মাটিতে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখতে পেল। কনস্টেবল রক্তের ফোঁটা লক্ষ্য করতে করতে সামনের দিকে একটু একটু করে এগিয়ে চলল। বেশ কিছুটা যাওয়ার পর কনস্টেবল মনে হলো ওর পায়ে যেন কিছু একটা লাগছিল। পায়ের দিকে টর্চটা মারতেই কনস্টেবলের বুকটা ছাট করে উঠল। কনস্টেবল দেখলো ওর পায়ের কাছে একটা মানুষের কাটা হাত পড়ে রয়েছে। তৎক্ষণি কনস্টেবল নিহার ঘোষকে ডাক দিল। নিহার ঘোষ ছুটে কনস্টেবলের কাছে এলো। নিহার ঘোষ কনস্টেবলকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তক্ষুনি কনস্টেবল নিহার ঘোষকে সে মানুষের কাটা হাতটা দেখালো। নিহার ঘোষ বিস্মিত কণ্ঠে বলল, মাই গড, আশেপাশে নিশ্চয়ই আরও কিছু পাওয়া যাবে। অনুসন্ধিৎসু দৃষ্টিতে নিহার ঘোষ আর কনস্টেবল সামনের দিকে এগিয়ে চলল। খানিকটা যাওয়ার পর নিহার ঘোষ একটা ছিন্ন ভিন্ন লাশ দেখতে পেল। লাশটার কাছে যেতে নিহার ঘোষের যেন কলিজা কেঁপে উঠল। লাশটার একেবারে বিধ্বস্ত অবস্থা। কেউ যেন লাশটার শরীর থেকে মাথাটাকে টেনে ছিঁড়ে উপড়ে নিয়েছে। পা দুটোকে যেন শরীর থেকে টেনে ছিঁড়ে আলাদা করে দিয়েছে। নিহার ঘোষ দেখল পড়ে থাকা গাছের শুকনো পাতায় রক্ত লেগে রয়েছে। নিহার ঘোষ লাশটার ধরন দেখে বুঝতে পারল এটা সেই ভয়ানক দানবেরই কাজ। লাশটাকে দেখার পর কনস্টেবল ওইখানে হরহর করে বমি করে ফেলল। নিহার ঘোষ কনস্টেবলকে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? কনস্টেবল বলল। আই এম ওকে স্যার। নিহার ঘোষ বলল, গুড, তুমি মিসেস নন্দিনীকে ডেকে নিয়ে আসো, লাশটাকে আইডেন্টিফাই করতে হবে। আমার যেটুকু মনে হয় এটা মিসেস নন্দিনীর স্বামীর লাশ। যাই হোক, তুমি ওনাকে একবার ডেকে নিয়ে আসো। পুলিশের গাড়িতে নন্দিনী আর অর্ক বসে রয়েছে। কনস্টেবল এসে নন্দিনীকে বলল, স্যার, আপনাকে ডেকেছেন। আপনাকে আমার সঙ্গে এক্ষুনি যেতে হবে। নন্দিনী বলল, চলুন। প্রথমে নিহার ঘোষ কনস্টেবলকে অর্ককে ওইখান থেকে নিয়ে যাবার জন্য আদেশ দিল। তারপর বলল, আমরা একটা লাশ পেয়েছি, আমার সন্দেহ ওটা আপনার স্বামীর লাশ। আপনাকে একবার লাশটা আইডেন্টিফাই করতে হবে।
নন্দিনী লাশটার বীভৎস অবস্থা দেখে কয়েক মুহূর্ত চোখ বুজে রইল। তারপর আস্তে আস্তে চোখ খুলে নন্দিনী লাশটাকে নিরীক্ষণ করতে লাগলো। লাশটার গলায় থেকে সরু সোনার লকেটটা নন্দিনীর কেমন যেন চেনা লাগলো। খানিকক্ষণ চিন্তা করতে করতে নন্দিনীর মনে পড়ে গেল। তারপর নন্দিনীর কাঁপা কাঁপা গলায় বলল, এটা তো সৈকতের লকেট, তার মানে এটা। নন্দিনী মাটিতে ধূপ করে বসে পড়ল আর ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। নন্দিনী হাউ হাউ করে কাঁদতে লাগলো। নিহার ঘোষের বুঝতে আর একটুও অসুবিধা হলো না। তার সন্দেহই ঠিক, এটা সৈকতেরই লাশ।